হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকিউর আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার যে মেজর 3 পেপার যে রয়েছে সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে গদ্য সাহিত্য বাংলা গদ্য সাহিত্য যে বিকাশ রয়েছে ওখান থেকে দুটি প্রতিষ্ঠান রয়েছে, শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম কলেজ। এই দুটো বিষয় কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তো আজ প্রথম ক্লাস এটা আমাদের তোমাদের এই থার্ড সেমিস্টার থেকে, ঠিক আছে? তো প্রথম ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেওয়া রয়েছে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? দেখো, তবে আলোচনাটি শুরু করার পূর্বে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে সরাসরি যুক্ত হবে, তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের কোর্স ফিটা বলে দিচ্ছি, তোমরা কিভাবে যুক্ত হবে আমাদের সঙ্গে। তোমরা যারা যারা এসকিউ আছো, ফোর্থ সেমিস্টার যে আছে তোমাদের, তোমাদের থার্ড সেম আছে, তোমরা যারা যারা থার্ড সেমে পড়ছো, তোমাদের কোর্স ফি দেখো রাখা হয়েছে এখানে 599। এসকিউর আন্ডারে তোমরা যারা যারা থার্ড সেমে পড়ছো, তোমাদের কোর্স ফি কিন্তু খুব কম রাখা হয়েছে, 599। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, এখানে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো আলোচনা এতটুকুনি ছিল, আমি এখন পরের বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, প্রথমে বলেছি এটা হচ্ছে আজকে আমার টপিক, তোমাদের গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের যে অবদান রয়েছে সেটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দেখো কি বলছে, আমরা দেখব 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে দুটি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল, অগ্রগণী ভূমিকা পালন করেছিল বাংলা গদ্য সাহিত্য বিকাশে। সেই প্রতিষ্ঠান দুটি হচ্ছে শ্রীরামপুর মিশন একটা, আরেকটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখব কেন্দ্র করে কিন্তু এই যে বাংলা গদ্য সাহিত্য বিকাশ সেটা শুরু হয়েছিল। তাও কি বলছে, বিদেশ থেকে আগত সিভিলিয়ানদের এদেশীয় ভাষা সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায় গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। যারা বিদেশ থেকে আগত ছিল সিভিলিয়ানরা, তারা কি ভাবলো, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে কি উন্নত করবে, শিক্ষা ব্যবস্থাকে। তো তারা এই প্রতিষ্ঠান গড়ে তুললো। তারপর আমরা দেখবো কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল বাঙালি পণ্ডিতদের। এটা স্বাভাবিক, তারা এই দেশের ভাষা সম্পর্কে সেরকম অবগত ছিল না, তাই তারা বাঙালি পণ্ডিতদেরকে কিন্তু সে প্রতিষ্ঠানে বসালো। কেননা এই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে তাদের পণ্ডিতদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না, এখনই বললাম আমি। তো কি বলছে, তবে এর মধ্যে দিয়ে বাংলা গদ্যের বিকাশ খুব সহজ হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ পাওয়া যায় 3 জন উল্লেখযোগ্য পণ্ডিতের কথা আমরা দেখতে পারবো। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, এখানে যে বিজ্ঞ আর কি শিক্ষকদের যে রাখলো কিছু বাঙালি পণ্ডিতদের, বাঙালি পণ্ডিতদের মধ্যে ছিল 3 জন বিখ্যাত। সেই 3 জন পণ্ডিত হচ্ছেন, একজন হচ্ছেন উইলিয়াম কেরি, আরেকটা হচ্ছে রামরাম বসু, আরেকজন হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে? এই ফোর্ট উইলিয়াম কলেজের 3 জন উল্লেখযোগ্য পণ্ডিত হচ্ছে রামরাম বসু, উইলিয়াম কেরি আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এরা কিন্তু 3 জন বিখ্যাত পণ্ডিত ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে। তবে কি বলছে, উইলিয়াম কেরি, আমি এই 3 জনেরই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা চলে যাই উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি নামে দুটি গ্রন্থ পাওয়া যায়, আমরা দেখবো উইলিয়াম কেরির, যথা কথোপকথন আর ইতিহাসমালা। সালগুলো পিছনে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই কথোপকথন হয়েছিল 1801 আর ইতিহাসমালা হয়েছে 1812। তো আমরা দেখবো এই যে কথোপকথন গ্রন্থ যে আছে, সংলাপের ঢঙে লেখা হয়েছিল আর গ্রাম্য জীবনের যে বিবিধ বিষয় নিয়ে অবতীর্ণ হয়েছিল কিন্তু কেরি সাহেব। মানে এই কথোপকথন গ্রন্থে গ্রাম্য জীবনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। যেমন স্ত্রীলোকের কথোপকথন, ভোজনের কথা, হাটের বিষয় এবং জমিদারের রায়ত্ব, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি লিখেছেন। আর বাংলা গদ্যকে মানুষের সঙ্গে যোগাযোগ এবং যুক্তির বাহন হিসেবে কিন্তু গ্রন্থটি তাৎপর্যপূর্ণ। এবং অন্যদিকে কেরির ইতিহাসমালা, এখনই বললাম কথোপকথন নিয়ে সমাজ জীবনে বাংলার যে সমাজ জীবন রয়েছে সেটা তুলে ধরেছেন। তার সঙ্গে ইতিহাসমালা গ্রন্থে আমরা কি দেখবো, এই গ্রন্থের মধ্যে প্রাচ্য আর পাশ্চাত্যে যে নানা অনুবাদকমূলক গ্রন্থ কিন্তু এখানে স্থান পেয়েছে। কি বলছে, যেমন, তবে সবাই সরস এবং সহজ সরল। আমরা দেখব আসলে কেরি মানুষকে গল্পের ভাষায় আয়ত্ত করে দিতে কিন্তু চেয়েছিল। এই সমস্ত ছিল কেরির আর কি বিষয়। দেখো,
কেরির যে গ্রন্থ তিনি যে লিখেছিলেন তার দুটো গ্রন্থ নিয়ে কিন্তু আমি বলে দিলাম ইতিহাসমালার কথোপকথন। এখন কি বলছে, রামরাম বসুতে আমরা চলে আসি। তিনজন বিখ্যাত পণ্ডিত, উইলিয়াম কেরি, রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দেখো উইলিয়াম কেরি বলেছে, এখন রামরাম বসুরটা আমরা একটু দেখি। দেখো রামরাম বসু নামে আমরা দুটি গ্রন্থ পাই। এই রামরাম বসু কি করেছিলেন, তিনিও দুটি গ্রন্থ লিখেছেন। কি কি? এটা হচ্ছে রাজা প্রতিপাদিত্য, এই গ্রন্থটি তার লেখা, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যেটা 1801 সালে হয়েছিল। তারপরে রয়েছে লিপিমালা, এই গ্রন্থটিও তার লেখা। এই দুটি গ্রন্থ কিন্তু তিনি লিখেছিলেন, রাজা প্রতিপাদিত্য আর লিপিমালা। তাও কি বলছে, রাজা প্রতিপাদিত্য চরিত্র যে রয়েছে এর মধ্যে আমরা দেখবো এই গ্রন্থটি বাংলা ভাষায় লেখা হয়েছিল, প্রথম মৌলিক গ্রন্থ। এই রাজা প্রতিপাদিত্য বাংলা ভাষায় লেখা কিন্তু প্রথম মৌলিক গ্রন্থ। এই জায়গাটা একটু ভালো করে দেখবে। তো কি বলছে, ইতিহাসের প্রতিপাদিত্য যে সামনে রেখে লেখক কল্পনা এবং জনশ্রুতিকে এমন এক কাহিনী গড়ে তুলেছিলেন যা থেকে গল্পের ভাষা আমরা বোঝা যায় সেটা দেখতে পারবো। আসলে এই সব গ্রন্থ লেখা বাঙালিকে এক আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আমরা দেখব তিনি যে এই সব গ্রন্থ লিখেছিলেন বাঙালিকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তিনি এই গ্রন্থটি লিখেছেন। সেই কারণে এই গ্রন্থটিকে কিন্তু বলা হয় বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ। নাও বলছে লিপিমালা পত্র রচনার ঢঙে কিন্তু লেখা হয়েছিল। আমরা দেখবো এই যে লিপিমালা যে রয়েছে, এরপরে লিপিমালাটা বলি, এটা পত্র রচনার ঢঙে তিনি লিখেছেন। যেমন দক্ষ যজ্ঞের কথা, তার সঙ্গে নবদ্বীপের চৈতন্যের কথা, তারপরে গঙ্গা অবতরণের কথা, তারপরে পৌরাণিক যে ঘটনা রয়েছে এগুলিকে সামনে রেখে কিন্তু এই কাহিনীগুলো তিনি গড়ে তুললেও মুসলমান ইয়েরা যে রয়েছে তাদের পরিচয় কিন্তু এর মধ্যে আমরা দেখতে পারবো। তাই সুকুমার সেন বলেছেন লিপিমালার গদ্যরীতি আরো সহজ এবং মুখের ভাষার বেশ কাছাকাছি। এই লিপিমালার যে গদ্যরীতি এগুলো কিন্তু সহজ ছিল আর মুখের ভাষার কিন্তু বেশ কাছাকাছি ছিল এই লিপিমালা গ্রন্থ রামরাম বসুর লেখা, ঠিক আছে। রামরাম বসু গেল। এখন আমরা দেখবো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বেশি। দেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিই আমি। ফোর্ট উইলিয়াম কলেজের একজন অন্যতম পণ্ডিত কিন্তু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত আমরা যাকে বলতে পারি। বলছে কি তার গ্রন্থগুলি রয়েছে 32 সিংহাসন, তারপরে রয়েছে হিতপ্রদেশ, রাজাবলী, প্রবোধচন্দ্রিকা। রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় 32টি গল্প কিন্তু শুনিয়েছিল এবং 32 সিংহাসন এই গ্রন্থটির মধ্যে আমরা দেখব। 32 সিংহাসন গ্রন্থটির মধ্যে তিনি কিন্তু এই যে রাজা প্রতিপাদিত্য তাকে সামনে রেখে 32টি গল্প কিন্তু তিনি শুনিয়েছেন। নাও কি বলছে, তবে গদ্যের সরসতা সহজেই লক্ষ্য করা যায়। অতীত এবং সেই কালের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী, ঠিক আছে, এই গ্রন্থটি। এরপরে আমরা দেখবো রাজাবলী যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থ তিনি যে 1808 সালে লিখেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি কি করেছে, ইতিহাসকে সামনে রেখে অতীত আর সেই কালের ইতিহাস দুটি মিলিয়ে কিন্তু এই গ্রন্থটি তিনি লিখেছেন। তাও কি বলছে, সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই এই যে প্রবোধচন্দ্রিকা গ্রন্থ এলি, ঠিক আছে। তো আমরা দেখবো বাংলা ভাষায় নিয়ে এই প্রবোধচন্দ্রিকা গ্রন্থ গড়ে উঠেছিল এবং বিদ্যাসাগর পূর্বে মৃত্যুঞ্জয়ের প্রথম যথার্থ গদ্যশিল্পী কিন্তু সেই বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এই যে এই জায়গাটা দেখবে যে বিদ্যাসাগরকে কি বলা হয়, যথার্থ শিল্পী বলা হয়, কিন্তু তার পূর্বে একজন যথার্থ শিল্পী যাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে কিন্তু বলা হতো প্রথম যথার্থ শিল্পী। দেখো কি বলছে, ইংরেজরা নিজেদের সুবিধার্থে এই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুললেও কিন্তু আমরা দেখবো এর ক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হয়েছিল, ঠিক আছে। তো কি বলছে, বাঙালি আর বাংলা সাহিত্যে বাংলা গদ্য হাঁটতে শুরু করেছিল এবং সেই পথে কিন্তু পরবর্তীকালে আমরা পেয়েছি রামমোহন রায় আর বিদ্যাসাগরকে আর কি কেন্দ্র করে কিন্তু এই বাংলা গদ্য সাহিত্য কিন্তু পরবর্তীকালে আরো আগাতে থাকলো এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু। তো কি বলছে, নইলে কিন্তু বিদ্যাসাগরের যাত্রাপথ বোধহয় অনেকটা কঠিন হতো এই প্রতিষ্ঠান যদি না তোলা হতো। মানে ইংরেজরা নিজেদের স্বার্থে এই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুলেছিল, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা গদ্য সাহিত্য অনেকটা বিকাশ হয়েছিল, আমাদের কিন্তু বেশ সুবিধা হয়েছিল, যার জন্য আমরা বিখ্যাত যে কবিরা রয়েছে সাহিত্যিকরা রয়েছে তাদেরকে কিন্তু পেয়েছি, যেমন বিদ্যাসাগর, রামরাম বসু, ঠিক আছে। তো আজকে এই ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। কোর্স ফি নিয়ে আমি এর আগে আলোচনা করে দিয়েছি তোমাদের সঙ্গে। তো আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।